কিছুতেই কমছে না হামের সংক্রমণ, হাসপাতালে রোগীর ভিড়। সিলেট, বরিশাল ও ময়মনসিংহে 6 শিশুর মৃত্যু। যাত্রাবাড়ির মানিকনগরের ভাঙা রাস্তা যেন ময়লার ভাগাড়। সংস্কারের নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ, সীমাহীন ভোগান্তিতে অর্ধ লক্ষ মানুষ। হাজিরা চাইতেছে, হাজিরা দিয়ে যান। আপনি এখানকার কর্মচারী তো, তাই না? সিটি কর্পোরেশনের কর্মচারী? হ্যাঁ, হেল্পার। দক্ষিণ সিটি কর্পোরেশনের হেল্পার? হেলথের। হ্যাঁ। তুমি হেল্প টেল্প করো, তাহলে টাকা পয়সা নিয়ে নিবা, এরকমই তো? মানে 80% নিয়ে নিবা? হ্যাঁ, এটাই বলে? হ্যাঁ, সারাও দেওয়া যায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্টিয়াগো ইসলামিক সেন্টারে বন্দুকধারীর গুলিতে নিরাপত্তা কর্মী সহ 3 মুসল্লি নিহত। ধর্মবিদ্বেষী হত্যাকাণ্ড ধারণা পুলিশের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় 3 জেলায় প্রাণ গেছে আরও 6 জনের। এর মধ্যে সিলেটেই মারা গেছে 3 শিশু। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 40। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 92 জন। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেলে হাম উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে 1 জনের। একই সময় নতুন রোগী ভর্তি হয়েছেন 34 জন। এছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট থাকায় মেঝেতে রেখেই চলছে চিকিৎসা। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকেরা। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দর্শক, হাম পরিস্থিতি সম্পর্কে আরো খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। সিলেটে প্রায় প্রতিদিনই কোনো না কোনো শিশু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এত শিশু মৃত্যুর কারণ কি? চিকিৎসকরা কি বলছেন এ ব্যাপারে? মৃত্যুর মূল কারণ হচ্ছে যে সংক্রমণ না কমা। কারণ সংক্রমণ যত বাড়বে তত রোগীর সংখ্যা বাড়বে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়বে। এবং এখন পর্যন্ত যে 40 শিশু মারা গেছে তাদের বেশিরভাগই, অর্থাৎ 90% উপরে তাদের বয়স কিন্তু 1 বছরের কম। এবং এই যে শিশুরা, তারা হাসপাতালে যখন আসছে তখন তাদের নিউমোনিয়া, তাদের আসলে ডায়রিয়া বা ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের ব্রেনেও আসলে হাম আঘাত হানছে। এতে করে তাদের যে শারীরিক অবস্থা সেটি দ্রুতই সংকটাপন্ন হয়ে যায় এবং এতে করে এই যে শিশুদের আসলে পিআইসিইউ সহ তাদের জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন হয়। এবং সেই চিকিৎসা দিলেও আসলে শিশুদের শরীর যেহেতু সেন্সিটিভ, ফলে সকল চিকিৎসা সবসময় তাদের আসলে খুব একটি কার্যকরী হয় না। এতে করে শিশু মৃত্যুর যে হার, সেই হারটি বাড়ছে। এই মৃত্যু হার কমানোর জন্য মূলত টিকার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা এবং পাশাপাশি শিশুদের যে পুষ্টিহীনতা, সেই পুষ্টিহীনতায় যাতে শিশুরা না থাকে সেজন্য মায়ের বুকের দুধ বা শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানো, এই পরামর্শগুলো তারা দিচ্ছেন। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে টিকার উপর। এবং চিকিৎসকরা মনে করছেন গত 2 বছর দেশে যে হামের টিকার একটি অব্যবস্থাপনা হয়েছে, যার কারণে শিশুদের শরীরের যে আসলে হামের যে ইমিউনিটি তৈরি হয়ে গেছিলো বাংলাদেশে, সেই ইমিউনিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এবার শিশুদের আক্রান্তের হারটাও বেশি এবং এবার শিশুরা আসলে সেই আক্রান্তের হারের কারণে মৃত্যু হারটাও বেশি। তবে এই যে আমরা যে হাসপাতালে আছি, সেই হাসপাতালে আমরা যেটি দেখছি, শিশু রোগীর পাশাপাশি এখন কিন্তু ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। যদিও তাদের শারীরিক তেমন কোনো জটিলতা হচ্ছে না, তবে অনেকের প্রচুর পরিমাণে ডায়রিয়া হচ্ছে এবং তাদের চোখে আসলে হামের আঘাত হানছে। এর বাইরে তেমন তীব্র কোনো শারীরিক জটিলতা আমাদের চোখে পড়ছে না। ফলে এই মুহূর্তে সংক্রমণ কমানোর জন্য যে টিকা কার্যক্রম চলছে, সেই টিকা কার্যক্রমকে আরও বেশি জোরদার এবং অভিভাবকদের টিকা কার্যক্রমে যুক্ত করা, সেটি চিকিৎসকদের প্রধান পরামর্শ। পুরবী, ধন্যবাদ আপনাকে নাবিল। যাত্রাবাড়ির মানিকনগর এলাকা। সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় থেকে কয়েক কদম দূরে পুরো সড়কটি যেন ছোটখাটো ময়লার ভাগাড়। 12 ফুটের রাস্তার অর্ধেক জুড়ে আবর্জনা, বাকি অংশে জমে থাকা নোংরা পানি। সরু পথ দিয়েই প্রতিদিন চলাচল করে প্রায় অর্ধ লক্ষ মানুষ। রাস্তা ঠিক করার নামে ঘুষ নিয়েও কাজ করেনি সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস।
যমুনার ক্যামেরায় উঠে এসেছে মানুষের ভোগান্তি ও এটিকে ইস্যু করে সরকারি সংস্কার দুর্নীতির চিত্র। নাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত মশিউর অনিকের প্রতিবেদনে। কোনো ময়লার ভাগান নয়, এটা যাত্রাবাড়ির মানিকনগর আবাসিক এলাকার একটি রাস্তা। ময়লার স্তূপ আর জমে থাকা নোংরা পানির মাঝে একটু অংশই পথচারীদের হাঁটার জায়গা। প্রায় 1.5 লক্ষ মানুষের বাস এই মানিকনগরে। প্রতিদিন এ পথে যাওয়া আসা করতে গিয়ে নাকাল বাসিন্দারা। এই পথেই স্কুলে যায় শিশুরা, অফিসে যান চাকরিজীবী, আশেপাশে যারা ব্যবসা করেন তাদের ভোগান্তি তো নিত্য। একে তো রাস্তা ভাঙা, তার সাথে আবর্জনার তীব্র দুর্গন্ধ। দুর্গন্ধতে সবাই পেটের ব্যথা, আর সবাই মনে করেন খালি বাথরুমে দৌড় পারে, পেটের ব্যথায় মনে করেন একজনের শরীরে জ্বর হয়ে পড়ছে। আমাদের গেট সবসময় লাগিয়ে রাখতে হয়, জানালা লাগিয়ে রাখতে হয়। এটা চলে আমাদের অসুবিধা হয়। আমাদের এখানে যে কোনোভাবে কোনো জায়গায় কোনো প্রয়োজনীয় কাজ থাকলে চলে যেতে হয়, না কপ করে যেতে হয়। আমরা দোকানে চা খাইলেও নিজের থেকেও খারাপ লাগে। যেরকম এই রাস্তাটা প্যাক গাদা, অনেকদিন হয়েছে রাস্তাটা ঢালাই ডোলাই দেয় না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ি আঞ্চলিক অফিস থেকে মাত্র কয়েক গজ দূরের রাস্তার এই অবস্থা। রাস্তায় বেরোলে ময়লা টলা এটি গন্ধ নাকে আসে না, অসুস্থ হয় না বাচ্চারা, আবার এই যে পানি জমা যায় এটি পাড়ায় যেতে হয়। ভালো ভাড়াটিয়া পাওয়া যায় না। যারা শিক্ষিত ছিল তারা এটার অজুহাত দেখায় চলে গেছে। ম্যালেরিয়া হইতেছে, ডেঙ্গু হইতেছে, আমারও 2বার হয়ে গেছে ডেঙ্গু। ওই পর্যন্ত পয়সা করে বললাম যে এটা পয়সা করেন, ওনারা বললো না ওইটা আমাদের এখতিয়ারে নেই, আপনি কিছু টাকা দেন আমরা ওইটা পয়সা করি। কিন্তু ওইটা করলেন আমার এটা টাকা দেবো কেন? এটাকে আমরা সিটি করে ট্যাক্স দিই না। আবর্জনার নিচে রাস্তাটাও ভাঙা বহুদিন, না বুঝে চাকা ফেললে উল্টে যাচ্ছে রিকশা। স্থানীয়রা বলছেন প্রতি মাসে অন্তত 10 জন আহত হন এখানে। রিকশা দুর্ঘটনা 10 থেকে 12টি। বৃষ্টি হলে নোংরা পানি ঢুকে পড়ে আশেপাশের বাড়িতে। পাবলিক টয়লেট ঘেঁষা এবং ময়লার যে ভাগার, সেই ভাগারের পানি গড়িয়ে যখন পাবলিক টয়লেটের দিকে যাচ্ছে, এক ভয়াবহ চিত্র এখানে দেখা যাচ্ছে। আর একটুকু বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে সড়কে। যাওয়া যাক যাত্রাবাড়ি সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে। এর সামনের সড়কেও জমে আছে পানি। ভাঙা রাস্তা আর কাদা পানি মারিয়েই চলছেন বাসিন্দারা। দুর্ভোগের কারণ জানতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করে পাওয়া যায় একজন ইঞ্জিনিয়ারকে। রাস্তার দুরবস্থায় গাড়ি থেকেই নামতে পারেননি তিনি। আমি অঞ্চল 8-এর নির্বাহী প্রকৌশলী, ঠিক আছে। আমার জুরিডিকশন হচ্ছে ড্যামরা সারুলিয়া। একজন বাড়িওয়ালার অভিযোগ, রাস্তা ঠিক করতে ঘুষ চেয়েছেন সিটি কর্পোরেশনের কয়েকজন। প্রমাণও মিলল ক্যামেরায়। 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলের অফিসে ছিলেন প্রশাসনিক এক কর্মকর্তা। কমিশনের অভিযোগে প্রসঙ্গ আনতেই বেরিয়ে যান অফিস থেকে। এটি আপনি অফিস টাইমে আসবেন, অফিস আমার নগর ভবন আমাদের জনসংযোগ অনুমতি আনবেন, এটা অফিসে। এইটা কি আমরা তো বলবো না, এটা তো আপনি নগর ভবন, এটার ইয়ে আছে, কি বলবো আমাদের ডিপার্টমেন্ট আছে। একজন অফিস সহকারী যমুনা টিমের কাছেই ঘুষ চেয়ে বসেন এলাকার বাসিন্দা মনে করে। আপনি টাকা চান আমার থেকে? হ্যাঁ, হাজিরা চাইতেছি, হাজিরা দিয়ে যান। আপনি এখানকার কি কর্মচারী তো, তাই না? সিটি কর্পোরেশনের কর্মচারী? হ্যাঁ, হেল্পার। দক্ষিণ সিটি কর্পোরেশনের হেল্পার? হেলথের। হ্যাঁ, তুমি হেল্প করো, তাহলে টাকা পয়সা নিয়ে নিবা, এরকমই তো? মানে 80% নিয়ে নিবা, হ্যাঁ এটাই বলে? হ্যাঁ, সারাও দেওয়া যায়। যে কাজ করছে অর্থেই টাকা নিছি, যে কাজ করাইছে সেটা দিয়ে টাকা নিছি। যারা এখানে বসে আছেন তাদের বিরুদ্ধেই অভিযোগ টাকা লেনদেনের। একটু পরিচয় জানতে চাই। না ক্যাশে ছিলাম না ভাই। হ্যাঁ, আমরা এখানে বসে ছিলাম। আমি এখানে অনেকে চেনা তো আমার ওনাকে আপনি চেনেন কিনা? ওনাকে আমি তো চিনি না। আমার ডিউটি আমি করি। দৌড় দিচ্ছেন কেন? আপনি দৌড় দিচ্ছেন কেন? আপনি ওনাকে চেনেন না? ওনাকে নিয়ে আমাকে কি করতে? আপনি ওনাকে চেনেন না? ওনাকে নিয়ে আমাকে ভয়টা কিসের? তা আমার হয় উনি আমার লাগে, আমি চিন্তা শুনে আমি কি চিনি ওনাকে। আমি আপনি আমার লাগে আপনি চেনেন না? আপনার ভাই উনি সিটি কর্পোরেশনের টাকা লকারে জমা রাখছে। কে উনি তো অন্য ডিপার্টমেন্টে, উনি আমার লাগে কি করতে? কি স্বাস্থ্য ডিপার্টমেন্টে করেন কি আপনি? দাঁড়ান, ওয়াকিটকিটা বের কর। এভাবেই ঘুষ ও পরিচয় প্রসঙ্গ আসতেই পালিয়ে যায় সে। যে সড়কের পাশে দাঁড়িয়ে আছে সিটি কর্পোরেশনের ভবন, সেই সড়কেই বছরের পর বছর জমে আছে ময়লা আবর্জনা, নোংরা পানি। রাস্তা ঠিক করতে ঘুষ নিয়েও কাজ করেনি সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস। এত মানুষকে এই আবর্জনা থেকে টেনে তুলবে কে? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, আগারগাঁওয়ের ভূমি ভবনে ভূমি সেবা মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্যে। কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ, যার নাম দেওয়া হয়েছে, খুব সম্ভব অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভূমি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি মনে করি ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায় দায়িত্ব সম্পর্কেও আরও সচেতন করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মাথাপিছু জমির পরিমাণও কমে আসছে। ফলে জমির অর্থনৈতিক মূল্য যেমন বাড়ছে, তেমনি জমি নিয়ে বিরোধ, মামলা মকদ্দমা এবং জটিলতাও বাড়ছে একই সাথে। অনেক ক্ষেত্রে এসব বিরোধ ব্যক্তি ও পরিবারের শান্তিও নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতার সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে জমি জমা সংক্রান্ত বিষয়ে জনগণকে সহায়তার লক্ষ্যে সারা দেশে ভূমি সেবা মেলা আয়োজন এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ এবং আধুনিকীকরণ করার ব্যাপারে আমরা জাতীয় নির্বাচনের কয়েক বছর আগে প্রণীত 31 দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারেও বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমি জমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। কারণ দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত 47 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি,
তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে অনেক ক্ষেত্রেই বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না। জনসেবা ও কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য। সরকারের 3 মাসের মূল্যায়ন করতে গিয়ে যমুনা টেলিভিশনকে এই লক্ষ্যের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ। দাবি করেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণেই আছে, মব সন্ত্রাসের কয়েকটি ঘটনা ঘটলেও ব্যবস্থা নিচ্ছে সরকার। গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় দাঁড় করাতে গঠন করতে যাচ্ছে কমিশন। আলমগীর স্বপনের রিপোর্ট। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে। শপথ নিয়ে দায়িত্ব গ্রহণের 3 মাস পেরিয়েছে বিএনপি সরকারের। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে ফ্যামিলি, কৃষিকার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি। তবে এই যাত্রায় সরকারের সামনে বড় চ্যালেঞ্জ অর্থনীতির পুনরুদ্ধার। দেশি বিদেশি ঋণ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকট সেই চ্যালেঞ্জকে আরও কঠিন করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। খেলাপি ঋণ এবং পরিশোধযোগ্য দেশি বিদেশি ঋণ মিলিয়ে প্রায় 29.5 লক্ষ কোটি টাকার হিসাব আমাদেরকে বহন করতে হচ্ছে। এত বড় ঋণের বোঝা বহন করে তারপরে এটাকে পরিপূর্ণ জায়গাতে আনা, 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি একটা বাজেট আসবে হয়তো আগামী জুন মাসে। ফলে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জই হয়ে গেছে এইটা। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে, তবে মব এখনো থামেনি। তথ্যমন্ত্রী বলছেন, এক্ষেত্রে দায়ীরা ছাড় পাচ্ছে না। যেহেতু সমাজে এবং এরকম নানান রকম নেতিবাচক শক্তি এখনো বিরাজ করে, অতএব চেষ্টা থাকবেই। প্রশ্নটা কিন্তু তা না, প্রশ্ন হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করার এবং এটাকে মোকাবেলা করার একটা নিয়মিত বৈধ পদ্ধতি সক্রিয় আছে কিনা, সেটা তো আছে। দেশে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা সত্য সরকারের একার উপরে নির্ভর করে না, সকলের উপরেই নির্ভর করে। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা কতটা নিশ্চিত করতে পারছে সরকার, এর জবাবও দিয়েছেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করবো। আর স্বাধীনতা বলতে আমরা মনে করি জনকল্যাণমুখী স্বাধীনতা। নৈরাজ্যও কিন্তু স্বাধীনতা। যে স্বাধীনতা নৈরাজ্য তৈরি করে সেটা স্বাধীনতা হলেও সেই স্বাধীনতা কি কাম্য? আমরা একটা গণমাধ্যম কমিশন গঠন করার, গণমাধ্যমের স্বাধীনতার লক্ষ্যে সকল অংশীদারদেরকে জড়ো করার চেষ্টা করছি। তথ্যমন্ত্রী বলছেন, জনসেবা ও কাঠামোগত সংস্কার এই নীতিতে চলছে সরকার, এর বাস্তবায়নই প্রধান লক্ষ্য প্রধানমন্ত্রীর। একদিকে যেমন সরাসরি জনসেবা, আর একদিকে নীতিগত যে কাঠামোগত যে মেরামত পরিবর্তন, সেগুলির কাজে আমরা হাত দিয়েছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঈদ মানেই ঘরে ফেরার আনন্দ, আর সেই যাত্রাকে নিরাপদ ও সুস্থদায়ক করতে দিন রাত এক করে কাজ করছেন সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক কর্মচারীরা। জনবল সংকট থাকলেও থেমে নেই কাজ। পুরনো ও জরাজীর্ণ কোচগুলোকে নতুন রূপ দিয়ে ঈদের আগেই রেলবহরে যুক্ত করার চেষ্টা চলছে জোরে সোরে। এক পাশে চলছে ওয়েল্ডিং এর কাজ, আলোর ঝলকানি, আরেক পাশে রং তুলির আচর, কোথাও আবার হাতুড়ির শব্দ। সবকিছু মিলিয়ে চরম ব্যস্ততা নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। সামনে ঈদ, সময় মতো শেষ করতে হবে কাজ, তাই তো সীমিত জনবল নিয়েই রেল কোচগুলোকে মেরামতে ব্যস্ত শ্রমিক ও কর্মচারীরা। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানায় 26টি ওয়ার্কশপে চলছে কোচ মেরামতের কাজ। দীর্ঘদিনের পুরনো ও ত্রুটিপূর্ণ বগিগুলোকে সচল করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা, যেন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়। আমাদের অনেকগুলা কাঁচামাল সংকট, রেলের লোকবল সংকট, তারপরে আমরা চেষ্টা করছি জনসাধারণের জন্য রেল সেবাটা আরও এগিয়ে নেওয়ার জন্য। জনবল অনেক সংকট। আমার এই অফিসে 41 জনের মঞ্জুরি আছে, কিন্তু আমরা কর্মরত আছি মাত্র 13 জন। লাঞ্চের সময়টা বাদে একটানা কাজ করতেছি, মানে আমরা যেভাবে হোক মানে গাড়িটা আউটটার্ন দেওয়ার চেষ্টা করতেছি। কোনো কাঁচামাল ফার্নেসে গরম দিয়ে হিট দিয়ে তারপরে এই হ্যামারে পিঠে বিভিন্ন আকৃতি ধারণ করি। ঈদ উদযাপন করার জন্য প্রত্যেকটা মানুষ যেন যাতে সারা বাংলাদেশে সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারে।
তবে বড় চ্যালেঞ্জ জনবল সংকট। ৩,২২০টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ৮১৩ জন, অর্থাৎ মাত্র ২৩% জনবল দিয়েই চলছে গুরুত্বপূর্ণ এই রেল কারখানাটি। আমাদের জনবল সংকট, আপনারা জানেন যে আমরা 23% জনবল নিয়ে কাজ করছি, আর অনেক সময় অনেক কাঁচামালের ঘাটতি থাকে, এগুলো আসতে সময় লাগে। তো সব মিলিয়ে আমরা একরকম যুদ্ধ আর কি। ঈদের আগে ১২৭টি কোচ মেরামতের লক্ষ্য নিয়েছিল কর্তৃপক্ষ। এর মধ্যে 103টি কোচ হস্তান্তর করা হয়েছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে 127খানা কোচ আউটরানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে 103খানা কোচ আউটরান হয়েছে। আগামী 9 কর্মদিবস রয়েছে। এই 9 কর্মদিবসে বাকি কোচগুলো প্রায় 24টি কোচ এটি আউটরান দিতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। 110.29 একর জায়গায় 1870 সালে প্রতিষ্ঠিত হয় কারখানাটি। সেখানে বর্তমানে ব্রডগেজ এবং মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ ও মালবাহী যানের মেরামতের কাজ করা হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বড় মসজিদে হামলা চালিয়েছে 2 বন্দুকধারী। নিহত হয়েছে নিরাপত্তা কর্মী সহ 3 মুসল্লি। হামলার পর 2 হামলাকারী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ধর্মীয় বিদ্বেষ থেকে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশ ও এফবিআই এর। সোমবার স্থানীয় সময় দুপুরে রাজ্যের সান্টিয়াগোর মসজিদটিতে ঢুকে পড়ে 2 বন্দুকধারী কিশোর। এলোপাথারি গুলি চালাতে শুরু করে তারা। বাধা দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা কর্মী। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দ্রুত অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। বন্দুকধারীদের সাথে বেশ কিছুক্ষণ চলে গুলি বিনিময়। পরবর্তীতে মসজিদের কাছে নিজেদের গাড়িতেই হামলাকারীদের মরদেহ মেলে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে। হামলাকারীদের উদ্দেশ্য জানতে শুরু হয়েছে তদন্ত। ভয়াবহ পরিস্থিতি। প্রাথমিক কিছু তথ্য পেয়েছি, বিষয়টি খুব গুরুত্ব সহকারে খতিয়ে দেখব আমরা। তুরস্কে আলোচিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিয়ট মোতায়েন করবে জার্মানি। ন্যাটো মিত্র দেশটিকে সহায়তা দিতে সিদ্ধান্ত নিয়েছে বার্লিন। সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, আগামী মাসের শেষ দিকেই তুরস্কে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের একটি ইউনিট পাঠাবে জার্মান সেনাবাহিনী, যা চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোতায়েন থাকবে। একই সাথে পাঠানো হবে প্রায় 150 জার্মান সেনা সদস্য। ইরানে যুদ্ধ চলাকালে সম্প্রতি তুরস্ককে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা সবকটি ভূপাতিত করে ন্যাটো। দর্শক, এই ছিল যমুনা নিউজ।